আচ্ছা, ব্লাড প্রেশারের ওষুধ তো একবার শুরু হলে জেনারেলি লাইফ লং খেতে হয়। এই ভয়ে আপনারা ব্লাড প্রেশারের ওষুধ শুরুই করছেন না, এরকম আমার শ্রোতা বন্ধুদের মধ্যে কতজন আছে বলুন তো? ব্লাড প্রেশার একটা খুব ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর ফর স্ট্রোক, হার্ট অ্যাট্যাক, কিডনি ফেলিওর। এছাড়াও ব্লাড প্রেশারের সুদূর প্রসারী বিভিন্ন অর্গান ড্যামেজিং ক্যাপাসিটি নিয়ে আমাদের মধ্যে কারোরই কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এটা লক্ষ্য করেছি, সবাই এই চিন্তাটাই করেন, পার্টিকুলারলি প্রথম যখন ব্লাড প্রেশার ওষুধ খাওয়ার ইন্ডিকেশন আসে যে ডাক্তারবাবু আমার একবার আপনি ওষুধ শুরু করে দিতে চাইছেন, এ তো আমার শুরু হয়ে গেল, তা আমার তো সারা জীবন এই ওষুধ খেয়ে যেতে হবে। আচ্ছা, এরকম হলে কীরকম হয় বলুন তো? এমন একটা অপারেশন বা কিছু একটা করে দেওয়া হলো আপনার মধ্যে, যাতে আপনার ব্লাড প্রেশার যে প্রবলেম ছিল, বেশি ব্লাড প্রেশার সমস্যাটার সমাধান হয়ে গেল, আপনাকে আর ওষুধ খেতে হলো না। এটা কি সম্ভব আজকের দিনে? নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে। আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। তাহলে ব্লাড প্রেশার নিয়ে তো আমি প্রায়শই বক্তব্য রেখে থাকি। কি করে ব্লাড প্রেশার কমানো যায় ওষুধপত্র না খেয়ে। এই ভিডিওটি আপনারা খুব পছন্দ করেছেন। দেখতে চাইলে লিঙ্ক আমি ডেসক্রিপশনে আবার দিয়ে দেব, আবার দেখতে পারেন। ব্লাড প্রেশার চিকিৎসার মূলত তিনটি পদ্ধতি এখনও পর্যন্ত এস্টাবলিশড। এক নম্বর, ডায়েট বা ডায়েটারি মডিফিকেশন, যেটা নিয়ে এর আগে আমি অনেক বক্তব্য দিয়েছি, অনেকবার বলেছি। দু নম্বর, এক্সারসাইজ, যেটারও কিছু মাপকাঠি রয়েছে যার সাহায্যে আপনার ব্লাড প্রেশার কমবে। 3 নম্বর, ওষুধপত্র। বিভিন্ন রকম ব্লাড প্রেশার কমানোর ওষুধপত্র হয় এবং ক্ষেত্র বিশেষে ডাক্তারবাবুরা এর প্রয়োগ করে। তাহলে এই তিনটি এস্টাবলিশড পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতির কথা কি আপনাদের জানা আছে যা দিয়ে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনা যায়, বা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের কন্ট্রোলের অন্য কোনো নতুন মেথড কি এসেছে? আজ এরকমই একটি মেথড নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো একটু এই মেথডটা বলার আগে বলে নিই যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে ব্লাড প্রেশার বেড়ে যায় তার কারণটা কি, এটা নিয়ে কি কেউ কখনো ভেবেছেন? জেনারেলি ব্লাড প্রেশার বাড়ার যে রোগ বা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, তার দুটো প্যাটার্ন আমাদের চোখে পড়ে। নাম্বার 1, এসেনশিয়াল হাইপার টেনশন, যেক্ষেত্রে কোনো এভিডেন্ট কজ বা কারণ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ফ্যামিলিতে অনেকের থাকে, ফ্যামিলিতে রান করে, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাবার থাকে, ঠাকুরদা, মায়ের থাকে, এইরকম থাকলে পরে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা বাড়ে, কিন্তু ডেফিনিট কজ কিছু থাকে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ, এবং বেশিরভাগ যে ব্লাড প্রেশারের রুগীদের কিন্তু এই কারণটাই দায়ী। আমরা বলি এসেনশিয়াল হাইপার টেনশন। 2 নম্বরটা যেটা আমরা বলি যে সেকেন্ডারি হাইপার টেনশন। সেকেন্ডারি হাইপার টেনশন মানে অন্য একটা প্রবলেম আপনার শরীরে বাসা বেঁধেছে, তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আপনার ব্লাড প্রেশারটা বেশি। এবং এই সেকেন্ডারি হাইপার টেনশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিছু অ্যারাউন্ড 10 to 20% মানুষের হয়। এটাতে কিন্তু কি কারণে এটা হচ্ছে সেটা খুঁজে বার করতে পারলে আপনার ব্লাড প্রেশারের চিকিৎসা সম্ভব, এবং সেক্ষেত্রে ভবিষ্যতে হয়তো আপনার ওষুধ বা অন্যান্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো বন্ধ করা যায়। কিছু এন্ডোক্রিনাল ডিসঅর্ডার আছে, অর্থাৎ হরমোনের ডিসব্যালেন্স আছে, কখনো কখনো কিডনির সমস্যার জন্য হয়। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি, সেটা খুব কমন কারণ আজকালকার দিনে সেকেন্ডারি হাইপার টেনশনে। এই ছাড়া আরও অনেক রেয়ার কজ আছে সেকেন্ডারি হাইপার টেনশন, এবং জেনারেলি দেখা গেছে যে কম বয়সে, খুব কম বয়সে যদি ব্লাড প্রেশার বেশি হয় তাহলে তাদের মধ্যে সেকেন্ডারি হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা একটা রয়ে যায়। তো মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সেকেন্ডারি হাইপার টেনশনের কারণে লোকের ব্লাড প্রেশার বাড়ে না, ব্লাড প্রেশার বাড়ে এসেনশিয়াল হাইপার টেনশন, যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তো যারা বিজ্ঞানী রয়েছেন, চিকিৎসা বিজ্ঞানী রয়েছেন, তারা চেষ্টা করেছেন এই এসেনশিয়াল হাইপার টেনশনের রুট কজ খুঁজে পাওয়ার। দেখা গেছে অনেক রকম প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জেস আমাদের শরীরের মধ্যে হয়। তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে হাই সিম্প্যাথেটিক টোন।
আমরা জানি যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম তার দুটো কম্পোনেন্ট, একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। দেখা গেছে এই উচ্চ রক্তচাপ যদি এসেনশিয়াল হাইপারটেনশনের জন্য হয় তাহলে আপনার শরীরে এই সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভের অ্যাক্টিভিটি এতটাই বেড়ে যায় যে শরীরে অ্যাড্রিনালিন এবং তার কনসিকুয়েন্ট যত এফেক্ট আছে সেগুলো অনেক বেশি মাত্রায় দেখা যায়। তো রিসার্চাররা স্টাডি করে করে এটাও পেয়েছেন যে এই যে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি তার পিছনে কিন্তু আপনার কিডনির অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা কিনা কিডনির ব্লাড সার্কুলেশন অর্থাৎ আর্টারির চারিদিকে থাকে, তার খুব ইম্পর্ট্যান্ট একটা কিন্তু রোল রয়েছে। আর এখান থেকেই এসেছে এই যে ব্লাড প্রেশার কমানোর চতুর্থ পদ্ধতি। এই যে রেনাল আর্টারি, আমাদের দুটো কিডনি থাকে আমরা সবাই জানি, এবং তার যে ব্লাড যখন কিডনিতে ঢোকে আমরা বলি রেনাল আর্টারি। এই রেনাল আর্টারির চারিদিকে এই সিম্প্যাথেটিক নার্ভের ঘনত্ব অনেক বেশি, এবং দেখা গেছে আর্টিফিশিয়ালি, প্রথমে অ্যানিমাল স্টাডি করে দেখা গেছিল, যদি আমরা এই রেনাল আর্টারির চারিদিকে যে সিম্প্যাথেটিক নার্ভগুলো আছে সেগুলো কোনোভাবে যদি আমরা ওয়াশ আউট করতে পারি, ডিনার্ভেট করতে পারি, তাহলে কিন্তু শরীরে ব্লাড প্রেশার আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এটা হচ্ছে বেসিক যে প্যাথোফিজিওলজিক্যাল প্রবলেম, যেটা অনুসারে এই নতুন চিকিৎসা পদ্ধতি উঠে এসেছে। তাহলে কি চিকিৎসা পদ্ধতি? এটাকে বলা হয় রেনাল ডিনার্ভেশন থেরাপি বা RDN। এটা নিয়ে কিন্তু রিসার্চ যে একদিনে হচ্ছে সেরকম না, এটা নিয়ে বেশ কিছুদিন ধরে রিসার্চ হচ্ছে এবং চেষ্টা করা হয়েছে বিশেষ কিছু ক্যাথেটারের সাহায্যে রেনাল আর্টারির মধ্যে ঢুকে তার চারিদিকের যে নার্ভ ফাইবারগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া বা ডিনার্ভেশন করে দেওয়া। জেনারেলি খুব হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ দিয়ে এটা করা হয়। প্রথম দিকে যে রিসার্চগুলো হয়েছিল আমরা জানি, আমি আপনাকে যদি এক্সাম্পল দেওয়ার জন্য বলি যে সিম্পলিসিটি গ্রুপ অফ ট্রায়াল, এই রিসার্চগুলো হয়েছিল। সিম্পলিসিটি 1 ট্রায়াল কিন্তু আমাদের আশা জাগালেও সিম্পলিসিটির যে পরবর্তী ট্রায়ালগুলো সেগুলো কিন্তু দেখা গেছে যে এফেক্টিভলি ব্লাড প্রেশার কমাতে পারছে না। তার জন্য যেটা হয়েছে যে সিম্পলিসিটি যে ক্যাথেটারের সাহায্যে এই রেনাল ডিনার্ভেশন করা হচ্ছিল, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ দেওয়া হচ্ছিল, তার আমূল পরিবর্তন করা হয়েছে। এর ফলে যে কারেন্ট জেনারেশন সিম্পলিসিটি ক্যাথেটারগুলো হয়েছে তার সাহায্যে কিন্তু খুব এফেক্টিভ ওয়েতে ব্লাড প্রেশার কমানো যাচ্ছে। কতটা? প্রায় সিস্টোলিক ব্লাড প্রেশার 16 মিলিমিটারের বেশি কিন্তু রিডাকশান সম্ভব, হুইচ ইজ এ হিউজ নাম্বার। একটা ওষুধে এতটা বেশি ব্লাড প্রেশার কমানোটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। কি করা হয় পদ্ধতিটা যদি একটু ইন নাটসেল আপনাদের এক্সপ্লেন করি। পদ্ধতিটাতে আর কিছু করা হয় না, আপনার ফিমোরাল আর্টারি দিয়ে প্রথমে একটা ক্যাথেটার নিয়ে যাওয়া হয়, আন্ডার কনসাস সিডেশন করা হয়, পেশেন্টকে অজ্ঞান করা হয় না, কিন্তু একটু হালকা ঘুমের ওষুধ দেওয়া হয়। এর ফলে এই ক্যাথেটারটা নিয়ে গিয়ে রেনাল আর্টারির মধ্যে পর্যায়ক্রমে ডান দিক এবং বাঁ দিকে ওই যে আর্টারির চারিদিকে নার্ভগুলো আছে সেখানে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ দেওয়া হয়। করতে 1 ঘন্টা মতন সময় লাগে। অনেক সময় করার পর সেম ডেতে ডিসচার্জ করে দেওয়া হয়, পেশেন্ট বাড়ি চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে একদিন রেখে পরের দিন আপনাকে ডিসচার্জ করা হয়, অর্থাৎ বাড়ি চলে যান, অর্থাৎ খুব বেশি হলে 1 দিনের হসপিটাল স্টে। এখন মুশকিল হচ্ছে পদ্ধতিটা বেশ কিছুদিনই হয়েছে, এর যে ভালো দিক সেটাও আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি। পৃথিবী জুড়ে প্রায় 25,000 এরকম রুগী আছে যাদেরকে রেনাল ডিনার্ভেশন থেরাপির সাহায্যে চিকিৎসা করা হয়েছে এবং খুব এফেক্টিভ ব্লাড প্রেশার রিডাকশান হয়েছে। তার ফলে বিভিন্ন যে বড় বড় বডি রয়েছে যেমন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু রেকমেন্ডেশনই নিয়ে এসছে কিছু কিছু ক্ষেত্রে এই যে চিকিৎসা, নতুন চিকিৎসা পদ্ধতি, সেটা তারা অ্যাপ্রুভ করেছে এবং রেকমেন্ডও করেছে। তাহলে এটা কি আমরা সবার জন্য দিতে পারি? উত্তর না। যে প্রথমে বলেছিলাম যে এরকম সলিউশন কি এখনই আমাদের কাছে এসছে যে কোনো ওষুধ খেতে হবে না, প্রথম থেকেই এই পদ্ধতিটা করে দিলাম, সেটা সম্ভবত এখনও আসেনি। ভবিষ্যতে কি হবে বলা যায় না। এখনও পর্যন্ত এর যে ইন্ডিকেশন, খুব স্পেসিফিক ইন্ডিকেশন বলা হয়েছে। কাদের এটা লাভদায়ক হবে? যাদের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আছে, অর্থাৎ যদি কোনো মানুষের ব্লাড প্রেশার 3টে ওষুধ তার সর্বাধিক টলারেবল মাত্রাতে খাওয়ার পরেও ব্লাড প্রেশার কন্ট্রোল হয়নি এবং
তার এই তিনটে ওষুধের মধ্যে একটি ওষুধ অবশ্যই ডায়ুরেটিক পর্যায়ে হতে হবে। তারপরেও যদি তার ব্লাড প্রেশার কন্ট্রোল না হয় আমরা তাদেরকে বলি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এই রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের রুগীদের কিডনি ফাংশন যদি একটা মাত্রার ওপরে ভালো থাকে, আমরা কিডনি ফাংশন জেনারেলি ব্লাডের ক্রিয়েটিনিন লেভেল দেখে বুঝতে পারি এবং এটা বডি ওয়েটের সঙ্গে কোলাবোরেট করে একটা আমরা আরও সঠিক মাত্রা জানতে পারি, আমরা যেটাকে বলি ইজিএফআর যদি 40-র ওপরে থাকে এবং আপনার যদি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হয় তাহলে কিন্তু এই যে নতুন চিকিৎসা পদ্ধতি রেনাল ডিনার্ভেশন থেরাপি এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডিকেশন। 2 নাম্বার ইন্ডিকেশন অনেক সময় দেখা যায় পেশেন্টের ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য সে টলারেট করতে পারছে না। সুতরাং এরকম যদি মাল্টিপল মেডিসিনে তার সাইড এফেক্ট হয় বা পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য তাকে না দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু রেনাল ডিনার্ভেশন থেরাপি আমরা এই রেজিস্ট্যান্ট হাইপারটেনশন পর্যন্ত ওয়েট না করে আগেও ইউজ করতে পারি। এবং 3 নম্বর যে ইন্ডিকেশন এই ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি বলেছে সেটা হচ্ছে যদি পেশেন্ট মনে করে যে আমি এই পদ্ধতিতে লাভ নেব, অর্থাৎ পেশেন্ট যদি ডিসিশন পাথওয়ের মধ্যে এসে একটা ইনভলভ হয়ে নিজে থেকে করাতে চায় তাহলেও কিন্তু তাকে রেনাল ডিনার্ভেশনের থেরাপি আমাদের অফার করার কথা। তাহলে মোটামুটি এই 3টে গ্রস ইন্ডিকেশন এখনও এসছে। তো সবার জন্য কি অ্যাপ্লিকেবল? ভারতবর্ষ আমরা জানি হিউজ কান্ট্রি, আমাদের অ্যাডাল্ট পপুলেশনের অ্যারাউন্ড 25-30% অ্যাকচুয়ালি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে আমরা ভুগি। তো সবাইকে কি আমরা এই থেরাপি দিতে পারবো? উত্তর এখনই নয়। কারণ এই যে থেরাপি যদিও অনেক দিন হয়ে গেছে, বহু মানুষ এর উপকার পেয়েছে, কিন্তু এটা অ্যাবসোলিউটলি ওয়েল এস্টাবলিশড হয়ে গেছে সেরকম আমি বলছি না। কিন্তু পদ্ধতিটা এখন আমাদের দেশে অ্যাভেলেবেল। আগে কি হতো, আগে আমাদেরকে বিদেশ থেকে প্রত্যেকটা মানুষের নামে ইম্পোর্ট করাতে হতো এই যে সিস্টেমটা রেনাল ডিনার্ভেশন, তার যে ক্যাথেটার এবং অন্যান্য যে যন্ত্রপাতি, তাতে খরচ অনেক বেশি হতো। এখন আমাদের দেশে এই পদ্ধতিটা ওইভাবে মানে কেস টু কেস বেসিসে ইম্পোর্ট করতে হচ্ছে না, ইট ইজ অ্যাভেলেবেল। খরচ যে খুব কম আমি বলবো না, ডেফিনেটলি একটা খরচ রয়েছে, কিন্তু যে কোনো পদ্ধতি যখন নতুন আসে, প্রথম আসে, তার খরচটা বেশি থাকে, এটা আমরা সবাই জানি। যত এটা আরও ইউটিলাইজড আমরা করব আস্তে আস্তে খরচ কমবে। এবং এখনও পর্যন্ত এটা অ্যাপ্লিকেবল না সমস্ত হাই ব্লাড প্রেশার রোগীর জন্য। যে 3টে ইন্ডিকেশন আমি বললাম আপাতত আমরা তাদেরকেই এই অফারটা করছি এই পদ্ধতিতে, এবং ইনিশিয়াল রেজাল্ট ইজ ভেরি এনকারেজিং এবং প্রসিডিওরটা কিন্তু কমপ্লিটলি সেফ। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য সমস্যা কিন্তু এখনও খুব গ্রস নজরে পড়ছে না। তাহলে এটা নিয়ে একটু নতুন টপিক, নতুন পদ্ধতি, সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করলাম। রেনাল ডিনার্ভেশন থেরাপি আমাদের শহরে, আমাদের দেশে এটা ভেরি মাচ অ্যাভেলেবেল। যদি এরকম কোনো রুগী থাকে তারা এটার সাহায্যে এর সাহায্য নিয়ে তার ব্লাড প্রেশার কমানোতে কিন্তু এটা একটা এফেক্টিভ রোল প্লে করতে পারে। তো আশা করি নতুন ধরনের ভিডিও, নতুন পদ্ধতি, নতুন চিকিৎসা পদ্ধতি রাদার আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।